বিয়েতে কবুল বলার আগ মুহূর্তে বান্ধবী দৌড়ে এসে বলল, যারা প্লিজ এই বিয়েটা করিস না। আমি রোহানের সন্তানের মা হতে চলেছি। দোহাই লাগে তোর, আমার সর্বনাশ করিস না। আমি চমকে উঠে তানিশার দিকে তাকালাম। রোহান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলে ওঠে, এই মেয়ে, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তানিশা টলমলে চোখে রোহানের দিকে তাকিয়ে বলে, কেন এরকম করছো আমার সাথে? কি দোষ ছিল আমার যে তুমি আমাকে ছেড়ে আমার বান্ধবীকে বিয়ে করছো? রোহানের চোখে মুখের ভাবগতি জানান দিচ্ছে সে কতটা ক্ষেপে আছে তানিশার উপর। বাজ পাখির ন্যায় তানিশার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সবার উদ্দেশ্যে বলে, এই মেয়েকে তো আমি চিনিই না, তাহলে ও আমার সন্তানের মা হয় কিভাবে? তানিশা তাচ্ছিল্য হেসে বলে, জানি তুমি এইসবই বলবে, কারণ এখন আর আমাকে প্রয়োজন নেই। যারা শুধু নিষ্পলক তাকিয়ে দেখছে, কিছুই বলছে না। যারার বাবা মহিব হাসান কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলেন, কি হচ্ছে এগুলো? রোহানের বাবা তেজি কণ্ঠে রোহানকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা এগুলো কি বলছে? রোহান কপালে ভাঁজ ফেলে বলল, আমি জানি না বাবা, মেয়েটা কেন এইসব মিথ্যা বলছে। রোহানের বাবা তানিশাকে প্রশ্ন করলেন, আচ্ছা মা, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? যারার সাথে বিয়ে ঠিক হওয়ার আগে আমরা রোহানকে অনেকবার জিজ্ঞাসা করেছি ওর কোনো পছন্দ আছে কিনা। যদি তোমার সাথে সম্পর্ক থাকতো তাহলে নিশ্চয়ই তোমার কথা সে বলতো। আমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে আঙ্কেল। আমার সাথে 3 বছর প্রেম করেছে ও, তারপর বিয়ে করেছে, আর এখন নিজের সন্তানের দায়ভার এড়াতে চাইছে আপনার ছেলে। রোহান তেড়ে এসে বলল, একদম মিথ্যা কথা বলবে না। যারা নিচের দিকে তাকিয়ে বলল, থামুন। তানিশাকে উদ্দেশ্য করে বলে, তোর কাছে কোনো প্রুফ আছে যেটা দ্বারা তোর কথাগুলো সত্যি প্রমাণিত হয়? তানিশা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, তোকে একটা ছেলের কথা বলেছিলাম না, যার সাথে আমার রিলেশন চলছে? রোহানই হচ্ছে সেই ছেলে। রোহান চিল্লিয়ে বলছে, এই মেয়ে সব মিথ্যা বলছে, নিশ্চয় কারোর টাকার কাছে বিক্রি হয়ে এখানে অশান্তি সৃষ্টি করছে। যারা হাত উঠিয়ে রোহানকে থামিয়ে দিয়ে তানিশাকে বলল, আর কোনো যুক্তিসঙ্গত প্রমাণ আছে তোর কাছে? তানিশা নিজের ফোনটা যারার হাতে দিয়ে বলল, এই মেসেজগুলো দেখ, কিছু অডিও ক্লিপ আছে, সেইগুলোও শুনবি। সবাইকে তো আর মেসেজ দেখানো সম্ভব না, তাই অডিও ক্লিপটা সবাইকে শোনাবি। কিছু মেসেজ চেক করে যারা অডিও ক্লিপটা চালু করলো। মেসেজগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কোনো কাপলের প্রেমময় কথন। ওদের কথোপকথন শুনে রোহানের বাবা মাথা নুইয়ে বলেন, সি, তোমার মতো ছেলে আমার ঘরে জন্ম নিয়েছে, আমার শত্রুর ঘরেও যেন এমন আল্লাহ সন্তান না দেন। যারা রোহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এবার আপনার পালা নিজেকে নির্দোষ প্রমাণ করার। কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? রোহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও ভাবেনি তানিশা এইভাবে সবকিছু প্রমাণ রেখে দেবে। যারার বাবা রোহানের বাবাকে বলেন, আপনারা নিজের বাড়ির বউকে বাড়ি নিয়ে যান, যারা ভেতরে গিয়ে চেঞ্জ করে নে যা। রোহান অসহায় কণ্ঠে বলল, আঙ্কেল। যারার বাবা বাজ খায় গলায় বলেন, তোমার লজ্জা হওয়া উচিত। গোপনে বিয়ে করে নিজের সন্তানকে অস্বীকার করছো, আবার এসেছো আমার মেয়েকে বিয়ে করতে। তানিশার দিকে ইশারা করে দেখিয়ে বলো, এখন যদি এই মেয়েটা না থেকে অন্য কেউ থাকতো তাহলে তোমাকে আমি পুলিশে দিতাম। আজ এই মেয়েটার জন্য তুমি বেঁচে গেলে। এবার যারার দিকে তাকাতেই যারা বলল এবার যারার দিকে তাকাতেই যারা বলল, এবার কি আমার মুখ থেকেও কিছু শুনতে চান? দরজা দেখিয়ে দিয়ে বলে, দয়া করে আপনারা আসতে পারেন, দরজা খোলা আছে। অপমানে রোহানের মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে তানিশাকে ভস্ম করে দিচ্ছে। রোহানের বাবার সামনে গিয়ে যারা বলল, আঙ্কেল, তানিশা আপনাদের বাড়ির পুত্রবধূ, ওর যাতে কোনো অসম্মান না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আজ আপনাদের সাথেই তানিশাকে নিয়ে যাবেন, বাকি ওর বাবা মায়ের সাথে আমার বাবা মা কথা বলে নেবে। রোহানের বাবা বলল, আমি খুবই লজ্জিত মা, আমাদেরকে ক্ষমা করে দিও, আসি। তানিশাকে সাথে নিয়ে বরযাত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল। যারা নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দিতেই সবাই চমকে ওঠে। ওর বাবা মা আত্মীয়রা দৌড়ে দরজার সামনে গিয়ে যারার নাম ধরে জোরে জোরে ডাকছে। যারা লম্বা একটা শ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি, চিন্তা করো না,
শুধু কিছুক্ষণ একা থাকতে চাইছি। যারার বাবা সবাইকে নিয়ে দরজার সামনে থেকে চলে গেলেন। কিছুক্ষণের জন্য মেয়েটাকে একা ছেড়ে দেওয়া উচিত। বিয়ের সাজে পাল্টে বাসার একটা নর্মাল জামা পরে খাটের ওপরে এসে বসে যারা। আজকে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখার কথা ছিল, অথচ এখন বিয়ের সাজহীন অবস্থায় নিজের ঘরে বসে আছে। বিয়ে ভেঙে যাওয়া প্রতিটা মেয়ের কাছেই কষ্ট আর অপমানের। যারা ঢাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করত, বাবার ফোন পেয়ে গ্রামে আসে। এখানে এসে নিজের বিয়ের তোড়জোড় দেখে অবাক হয়ে যায় যারা। বাবা বোঝালেন, ছেলেরা পুরো পরিবার শিক্ষিত, তোর যেতটুকু পড়ার বাকি আছে বিয়ের পর পড়তে পারবি, চাকরিও করতে চাইলে ওনারা বাধা দিবেন না। ছেলের ছবি দেখে যারাও আর অমত করেনি। ছেলে পছন্দের, শিক্ষিত, ভালো চাকরি করে। কিন্তু আজ এত বড় একটা সত্যের সম্মুখীন হতে হবে যারা তা ভাবেনি। একটা মানুষ কিভাবে এতটা প্রতারণা করতে পারে ভেবে যারার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাত দিয়ে ভালো করে চোখ মুছে লম্বা একটা ঘুম দেয়। এইসব নিয়ে আর ভাববে না, এখন থেকে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করব। ঘুম থেকে ওঠার পর আমার মাথায় শুধু নিজেকে নিয়েই চিন্তা থাকবে বলেই চোখটা বন্ধ করে নেয় যারা। রাত 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে চলে আসে যারা। বেশ লম্বা ঘুম হয়েছে, এখন অনেকটা ভালো লাগছে। এখন আর অন্য কিছু নিয়ে ভেবে মন খারাপ করতে চায় না, তাই নিচে চলে গেল। রান্নাঘরে উকি দিয়ে দেখলো ওর মা আর চাচি মিলে খাবার গরম করছে। সবার রাতের খাবার সময়ই হয়ে গেছে। যারা একটা চেয়ার টেনে বসে পড়ে। আস্তে আস্তে সবাই রাতের খাবার খেতে নিচে নেমে আসে। ডাইনিং টেবিল একেবারে স্তব্ধ, যেন কোনো মানুষ নেই। যারা ভুরু কুচকে বলো, কি ব্যাপার, সবাই এরকম চুপ মেরে আছো কেন? যারার ছোট চাচা বলেন, না মানে বাড়িতে আজ যা গেল, এতে তো কারোরই মন ভালো নেই, বিশেষ করে তোর মনটা তো আরো খারাপ হওয়ার কথা। যারা হেসে দিয়ে বলল, আমার কেন মন টন খারাপ হবে? আর যা হয়েছে ভালো হয়েছে, কেউ মন খারাপ করো না। আর কেউ মন খারাপ করে না থেকে আগের মতো বাড়িটাকে মাতিয়ে রাখো। যদি আজ তানিশা সাহস করে সবকিছু না বলতো তাহলে কি হতো বলো তো? এখন তো সব ঠিক আছে, আমিও আবার ঢাকায় ফিরে যাব। যারার খালাতো ভাই তাসিন বলো, তুই কি কালকে আমাদের সাথে ফিরে যাবি? যারা খাবারটা মুখে দিয়ে বলো, না, 2 দিন সবার সাথে থাকবো, তারপর ঢাকায় ফিরবো। তাসিন বলো, তোর জন্য একটা পার্ট টাইম জব পেয়েছি, এখন তুই যদি জবটা করতে চাস তাহলে আমি কোম্পানির লোকেদের সাথে কথা বলতে পারি। যারার বাবা চোখ গরম করে বলেন, তুই কিসের জব করবি? আমরা কি তোকে টাকা দেই না? আমি কি বলেছি নাকি তোমরা আমাকে টাকা পাঠাও না? ভার্সিটি শেষে সময়টুকু জব করলে কাজের অভিজ্ঞতাটা বাড়বে। তাছাড়া আমার জন্য যদি বেশি প্রেশার হয়ে যায় তখন আর আমি জবটা করব না। তাসিন বলো, জি খালু, যারা ঠিক কথাই বলেছে, কাজ করলে আরো অভিজ্ঞতা বাড়বে। যারার বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, যেটাতে তুমি ভালো মনে করো সেটাই করবে। কোনো সমস্যা হলে বাবাকে কল করবে। বিকালে ছাদে বসে কাজিনদের সাথে বসে আড্ডা দিচ্ছে যারা। তাসিন ওর মাকে নিয়ে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই ঠিক করেছে কানামাছি খেলবে, কিন্তু কেউই চোখ বাঁধতে রাজি হচ্ছে না। শেষে যারা নিজেই রাজি হলো। ওর কাজিন ওর চোখটা বেঁধে একটু ঘুরিয়ে দাঁড় করায়। যারা সবাইকে খুঁজতে খুঁজতেই ছাদের কিনারায় চলে আসে। এক পা বাড়িয়ে ছাদের বাইরে রাখবে, কেউ ওর হাতটা ধরে টেনে নিয়ে আসে। চোখের কাপড় সরিয়ে সামনে তাকাতেই ওর মায়ের অগ্নিমূর্তি দুখানা চোখ একেবারে নজরে পড়ে। উনি বাস খাই গলায় বলেন, এত বড় মেয়ে হয়েছিস, এখন জ্ঞান বুদ্ধি নেই? মনে হচ্ছে দিনকে দিন ছোট হচ্ছিস। এরা না হয় ছোট, তুই তো সবার বড়, তাহলে কিভাবে ছাদে সবাইকে নিয়ে কানামাছি খেলতে এসেছিস? তুই তো জানিস আমাদের ছাদে রেলিং নেই, এখানে তো পড়ে যেতিস তুই। মা, আমি চুপ, নিচে চল, এই সবগুলো নিচে আয় জলদি। এত বড় মেয়ে কিনা জ্ঞান বুদ্ধি কিছুই নেই। আজ এই বুড়োকে একটা ধোলাই দিব ছাদের রেলিং দেয় না কেন। অপমানে বিড়বিড় করতে করতে জারার মা শাইলা নিচে চলে গেলেন। যারার ঢাকায় যাওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে 2 দিন থাকার কথা বলে 5 দিন থেকেছে। ওইদিকে যারার খালা আর তাসিন ঢাকা থেকে ফোনের পর
ফোন দিয়ে যাচ্ছে। ঢাকায় ফিরতে হবে বলে সকালে নামাজ পড়ে ব্যাগ, নিজের মোবাইল সহ প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। 7টার দিকে গাড়িতে উঠতে হবে। সকালে মা, চাচি, কাজিন সবার কাছ থেকে বিদায় নিয়ে যারা বাবার সাথে বেরিয়েছে। বাস স্ট্যান্ডে গিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর গাড়ি এসে যায়। যারার বাবা মেয়েকে ছিটে বসিয়ে বিদায় জানালেন। বাস ছাড়া অবধি দাঁড়িয়ে রইলেন। যারা ইশারায় বাবাকে বলছে চলে যেতে। এটা প্রথমবার নয়, প্রতিবারই উনি এইরকম করেন। যারা তখন নিজেকে সামলে রাখে। ও যদি এই দৃশ্য দেখে কেঁদে ফেলে, ওর বাবা কি করবেন? বাস ছেড়ে দিয়েছে। যারা জানালা দিয়ে দূরে তাকিয়ে দেখে ওর বাবা চশমা খুলে চোখ মুছছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাসের সিটে মাথা এলিয়ে দেয় যারা। 5 ঘন্টা জার্নির পর গাড়ি ঢাকায় এসে পৌঁছায়। সব যাত্রী এক এক করে নেমে পড়ে। বাস থেকে নামার পর ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়। যারা দৌড়ে একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়ায়। তাসিন কল দিয়ে বলেছিল ও এসে নিয়ে যাবে, কিন্তু যারা না করে দিয়েছে। আমি নিজেই আসতে পারবো ভাইয়া, তোমাকে আর অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে না। ধীরে ধীরে বৃষ্টির তোড়জোড় বেড়েই চলেছে, কমার নাম নেই। যারা হাত দিয়ে বৃষ্টি কণাগুলো ছুঁয়ে দিয়ে খেলা করছে। আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে, যেন বৃষ্টির পানি নিয়ে খেলা করা পৃথিবীর অষ্টম আশ্চর্য। মায়ের আসার অপেক্ষা করতে করতে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় নিয়াজ এক হাত মাথার ওপর দিয়ে ছাউনির নিচে এসে দাঁড়ায়। নিজের গাড়িটা সাইডে পার্ক করে রেখেছে। এখন গাড়িতে গিয়ে বসলে মা আবার ওকে না দেখতে পেয়ে কোথায় খুঁজবে। গ্রামে বাবার বাড়িতে কিছুদিন থাকতে গিয়েছে। সকালে গাড়িতে উঠেই নিয়াজকে কল দিয়েছে ওনাকে এসে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে কাউন্টারে গিয়ে মা যে বাসে আসার কথা ছিল সেটার কথা জিজ্ঞাসা করতেই লোকটা জানালেন 10 মিনিট আগেই বাস এসে থেমেছে। ছাউনিতে বৃষ্টির কারণে লোকজনে ভরপুর। ফোন বের করে মায়ের নাম্বারে কল দিচ্ছে। রিং হয়ে ফোন কেটে যাচ্ছে। নিয়াজ চিন্তিত হয়ে এদিকে ওদিকে চোখ বোলাতে লাগলো। এতগুলো মানুষকে এখন ঠেলে ঠেলে মাকে খুঁজতে হবে, ফোনও তুলছে না। যারাকে অনেকক্ষণ ধরে বৃষ্টির পানি নিয়ে দুষ্টুমি করতে দেখে একজন ভদ্র মহিলা বলে ওঠেন, এতক্ষণ পানি ঘাটাঘাটি করলে তো জ্বর আসবে তোমার। কথাটা কে বলেছে? কণ্ঠটা অনুসরণ করে পেছনে তাকাতেই একজন মোটা ফ্রেমের চশমা পরা মহিলাকে যারার নজরে পড়ে। উনি যারাকে হাত ইশারা দিয়ে নিজের কাছে ডাকলেন। যারা ওনার সামনে গিয়ে একটা মুচকি হাসি দিল। মহিলাটির কথায় মাধুর্য নিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম অনেকক্ষণ ধরে পানি নিয়ে দুষ্টুমি করছো, জ্বর আসলে তখন কি করবে? যারা মুখে মিষ্টি একটা হাসি দিয়ে বলো, ভালো লাগে বৃষ্টির পানি ছুঁয়ে দিতে। আমি বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি আমায় যেতে দিচ্ছে না, তাই তো বৃষ্টির সাথে খেলা করছি। আপনি এখান থেকে কোথায় যাবেন? ভদ্র মহিলা উত্তরে ঠোঁট প্রসারিত করে বলল, আমি বাবার বাড়ি গিয়েছিলাম, আর আজকে বাসায় ফিরবো, আমার ছেলে আসবে আমাকে নিতে। ও, আমিও বাড়ি থেকে এসেছি, এখানে খালার বাসায় থেকে পড়াশোনা করি। চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। হাত দুটো বৃষ্টির কণাগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য নিষ্ফিস করছে। যারা আবারও হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। ভদ্র মহিলা শব্দ করে হেসে দিলেন। যারা পেছনে একবার তাকিয়ে নিজেও হেসে ফেলে। নিয়াজ এতক্ষণ মাকে খুঁজতে খুঁজতে অবশেষে মায়ের দেখা পেল। এক কোণে একটা টুলে বসে আছেন। মায়ের দিকে এগিয়ে যেতেই চোখে মুখে পানির ঝাপটা এসে পড়ে। চোখ মুখ কুঁচকে বাম হাতের তালু দিয়ে পানিটুকু মুছে নেয়। সামনের কোথা থেকে পানি এসে মুখে পড়ছে সেটা অনুসরণ করতে গিয়ে দেখলো একটা মেয়ে ওর থেকে 9 থেকে 10 ইঞ্চি দূরে দাঁড়িয়ে অনুতাপের স্বরে সরি বলছে। এমনিতে মাকে এতক্ষণ খুঁজে না পেয়ে মেজাজ হাই হয়েছিল, এখন তো পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। দাঁতে দাঁত চেপে ধরে নিয়াজ বলল, চোখ কোথায় থাকে আপনার? ডিসগাস্টিং। যারা মুখটা ছোট করে বলে, বললাম তো আমি খেয়াল করিনি, আসলে আমিও আহমকের মতো পানি ছোড়াছুড়ি করছিলাম, আর আপনি হঠাৎ সামনে চলে এলেন। আমি সত্যি দুঃখিত। নিয়াসের ঠোঁটের ডাগায় বিড়বিড় করে বলে, আসলেই একটা আহমক। ভদ্র মহিলাটি টুল ছেড়ে উঠে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? নিয়াজ তার মায়ের হাত ধরে বলে, তোমাকে কতগুলো কল দিয়েছি,
সেই খেয়াল আছে তোমার? এদিকে আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। ভদ্র মহিলা আঙ্গুলের ডগা দিয়ে চশমাটা ওপরের দিকে ঠেলে বলেন, ফোন আমার সাথেই আছে, কল কখন বাজলো আমি তো শুনতে পাইনি। আচ্ছা, এখন বাসায় চলো, বলেই ভদ্র মহিলা হাত ধরে এগোতে নিলেন। উনি বললেন, আমার পানির পিপাসা লেগেছে, বোতলে পানি নেই। যারা ঝটপট উত্তর দিল, আমার কাছে পানি আছে আন্টি। ব্যাগ থেকে পানির বোতলটা বের করতে গেলেই নিয়াজ তার মাকে বলল, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। পথে ঘাটে কারোর কাছ থেকে কিছু খাওয়া ভালো না, সেটা হোক পানি। যারা এবার বিরক্ত হলো লোকটার প্রতি, আড়ালে মুখ বাঁকিয়ে বলো, কি একটা অবস্থা, সবকিছু অতিরিক্ত বাড়াবাড়ি। নিয়াজের মা বলেন, পানি খেলে কিচ্ছু হবে না, তুই আছিস না। তাছাড়া তুই এই ভিড় ঠেলে বাইরে গিয়ে আমার জন্য পানি আনতে আমি শহীদ হয়ে যাব, বুঝলি? নিয়াজ নাক মুখ কুচকে মাকে বলো, কি বলছো এগুলা? যারাকে বলল, দাও মা, পানির বোতলটা আমাকে দাও। যারা বোতলটা এগিয়ে দিতে পানি খেয়ে যারাকে বোতলটা ফেরত দিলেন। নিয়াজের মা বলেন, ওই দেখো, তোমার নামটাই তো জিজ্ঞাসা করা হলো না, কি নাম তোমার? যারা মিষ্টি হেসে বলল, আমার নাম জারা হাসান। বাহ, অনেক সুন্দর নাম, তুমি যেমন মিষ্টি তোমার নামটাও তেমন। নিয়াজ ওর মায়ের হাত চেপে ধরে বলল, এবার চলো, যেখানে যাও যার তার সাথে কথা জুড়ে দিতে পারলেই চলে। নিয়াজের মা ওর দিকে বিরস মুখে চেয়ে বলে, তুই তোর বাবার মতো এক নম্বরের হিটলার, কোথাও কারোর সাথে কথা বলতে দেখলেই টেনে হিসড়ে বাসায় নিয়ে আসিস। মায়ের কথায় কোনো ভ্রুক্ষেপ হলো না নিয়াজের। বৃষ্টি অনেকটাই কমে গেছে, এখন হালকা একটু গুড়ি গুড়ি ফোঁটা বৃষ্টি এসে মানুষকে ভিজিয়ে দিচ্ছে। নিয়াজ নিজের গায়ের কোটটা খুলে মায়ের মাথার উপরে দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। গাড়ির দরজাটা খুলে পেছনের সিটে মাকে বসিয়ে সামনে বসে ড্রাইভ করে। বৃষ্টি কমে গেছে, মানুষজনও এক এক করে বেরিয়ে যাচ্ছে। আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ভেবে যারা রাস্তায় বেরিয়ে সিএনজি খুঁজে নেয়, যেখানে ভাড়া লাগে 100 টাকা, বৃষ্টির কারণে 200 টাকা বসে আসছে চেয়ে। দামাদামি কোষে শেষে 150 টাকায় রাজি হলো। যারা নিজের ব্যাগপত্র নিয়ে সিএনজিতে উঠে পড়ে। বৃষ্টি হওয়ার কারণে গাছপালা সব সতেজ হয়ে উঠেছে, মনে হচ্ছে গাঢ় সবুজের সমারোহ। চারপাশ এখন অনেকটা স্নিগ্ধ লাগছে, সাথে কাঁচা মাটির ঘ্রাণ মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ। যারা সিএনজিতে বসে প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ দেখে চলেছে। সিএনজি এসে ওর খালার বাসার সামনে থামতেই ভাড়া মিটিয়ে ভেতরে চলে যায় যারা। কলিং বেল চাপ দিতেই যারার খালা এসে দরজাটা খুলে দিলেন। কিরে, তুই নিজে নিজে আসতে গেলি কেন? তাসিন তোকে নিয়ে আসতো। যারা ক্লান্ত চোখে চেয়ে বলল, খালা, আগে ভেতরে যেতে দাও, ক্লান্ত হয়ে গেছি আমি। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও, তারপর তোমার কথা শুনবো, সরো। বলেই খালাকে পাশ কাটিয়ে নিজের জন্য রাখা রুমে চলে যায়। জারার খালা রিজিয়া বেগম রান্নাঘরে চলে গেলেন জারার জন্য খাবার বাড়তে। গোসল করে খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেয় যারা। সারাদিনের জার্নিতে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই বিছানায় মাথা রাখার কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম নেমে আসে। সন্ধ্যায় সোফায় পা তুলে বসে টিভি দেখছে যারা। কোলের উপরে একটা সাপ এসে বসতেই চিৎকার দিয়ে ওঠে সোফা, নেমে যায়। পেছন থেকে কারোর হাসির আওয়াজ, সেই দিকে তাকায় যারা। তুহিন হেসে কুটি কুটি, এটা প্লাস্টিকের সাপ ছিল। যারা নিচ থেকে একটা স্যান্ডেল নিয়ে তুহিনের দিকে ছুঁড়ে মারে। তুহিন সাবধানে পাশ কাটিয়ে যায়। ভুটকি, কখন এলি? যারা রেগে গিয়ে বলো, বেয়াদব, তুই কি চিকন লাঠি, দিন দিন আরো চিকন হয়ে যাবি। আর তোর বউ এত ভুটকি হবে যে তুই খাটেই জায়গা পাবি না, তখন চোখ দিয়ে হাত দিয়ে কাঁদবি একেবারে। তুহিন সোফায় আরাম করে বসে ভাব নিয়ে বলো, জানিস, এবারে সাজে গিয়ে আরো দুটো মেয়েকে পটিয়ে এসেছি। যারা কোমরে হাত দিয়ে বলো, এত গার্লফ্রেন্ডকে সময় দিস কিভাবে? তুহিন চোখের চশমাটা দিয়ে বাম হাতে এক পাশের চুলগুলো ব্রাশ করে বলে, হিরো তো হিরোই হয়, তাই না? যারা তুহিনের পেছনে একটা লাথি দিয়ে বলে, এই নে, হিরোকে তখন জুতো উপহার দিয়েছিলাম না, এখন লাথি। তুহিন কোমর ডোলে কাদো কাদো হয়ে বলল, ভুটকি, তোর জীবনেও বিয়ে হবে না। মা, কোথায় রে? খালা মনে হয় ঘরে আছে। সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যায় নিয়াজ। একটু তাড়াতাড়ি বের হতে হয়,
ঢাকা শহর মানেই জ্যাম। জ্যামে বসে থাকার চেয়ে হেঁটে যাতায়াত করলে মনে হয় তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। কিন্তু হাঁটার মতো মন মানসিকতা এখনকার যুগের মানুষের নেই। তাসিন পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, তোকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, 10টার আগে ঠিকানা অনুযায়ী অফিসে চলে যাবি। 10টা থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু। যারা মাথা দুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমার ভাবিজান তো আবার তোমার দেখা পাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তাসিন জারার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, দিন দিন তুই লজ্জা শরম হারিয়ে ফেলছিস। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না। যারা দাঁত কেলিয়ে বলে, আমাকে জ্ঞান দিতে হবে না, দেখো গিয়ে, তোমার না হয় বউটা আবার শোকে জ্ঞান হারিয়ে বসে আছে। যারার কথায় সবাই হেসে দিল। তাসিনের বাবা টাক মাথায় হাত বুলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলেন, আরো 1 কাপ চা হবে? রাজিয়া বেগম ঝাঁঝালো কণ্ঠে বলেন, চা তোমার মাথায় ঢালবো? মাথার ছাদে তো চুল নেই, আশেপাশে যা আছে সেগুলো গরম চায়ের উত্তাপে ঝরে যাবে। সারাদিন চা চা করে আমার মাথা খায়। খালার কথা শুনে তুহিন আর যারা দুজনেই মুখ টিপে হেসে ওঠে। রিজিয়া বেগম ধমকে উঠে বলেন, তোরা হাসছিস কেন? যে কাজে যাচ্ছিস যা। একটা লং 3 পিসের সাথে একটা হিজাব পরে খালা খালুর কাছ থেকে বলে যারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফুটপাত ধরেই হাঁটতে হাঁটতে আজ ইন্টারভিউ দিতে যাবে। আসার সময় রিক্সা করে চলে আসবে। মানুষ চায় কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়, আর যারা ঠিক উল্টো। রাস্তার পাশে কতগুলো বাচ্চা কদম ফুল নিয়ে খেলছে। যারা ওদের কাছ থেকে দুটো কদম ফুল নিয়ে সেগুলো ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছে। গাড়ি জ্যামের মধ্যে আটকে যাওয়ায় নিয়াজ বিরক্ত হয়েছে। বিড়বিড় করে ট্রাফিক পুলিশকে কিছু গালি দিল। জ্যামে বসে থাকতে কার ভালো লাগে? গাড়ির গ্লাস নামিয়ে চারিদিকে চোখ বুলাচ্ছে। হঠাৎ নজরে এলো ফুটপাত ধরে হাঁটতে থাকা রমণীর দিকে। মুখে হাসি, হাতে কদম ফুল। সামনের দিকে নজর নেই, এক মনে কদম ফুল দেখে যাচ্ছে। নিয়াজের মনে হলো মেয়েটাকে কোথাও দেখেছে। 2 সেকেন্ড মাথা খাটাতেই মনে পড়লো, এটা তো কালকের মেয়েটা। জ্যাম ছেড়ে দিয়েছে বলে নিয়াজ গাড়ির গ্লাস উঠিয়ে চলে যায়। এদিকে যারা হেলে দুলে হেঁটে যাচ্ছে। যেতে কতক্ষণ সময় লাগবে সেই ধারণাও ওর নেই। হেঁটেই চলেছে। অনেকক্ষণ হাঁটার পর মনে হলো, বহুত হেঁটেছি, আর হাঁটা যাবে না, এখন রিক্সা ডেকে তাতেও চড়ে বসতে হবে। তানিশা রান্নাঘরে জায়ের সাথে সকালে নাস্তা তৈরি করতে সাহায্য করছে। মা, আমার সাদা শার্টটা পাচ্ছি না, একটু খুঁজে দিয়ে যাও তো। রোহানের ভাবি মুখ বাঁকিয়ে বলেন, যাও যাও, আর কাজে হাত লাগাতে হবে না। রান্নাঘরে আসতে না আসতেই তোমার ডাক পড়েছে। তানিশা মুখটা ছোট করে বলল, উনি তো মাকে ডেকেছেন। বিয়ের পর মাকে কোনো কিছুর জন্য ছেলেরা ডাকে নাকি? মায়ের ওপর দিয়ে তোমাকেই ডাকছে। যাও যাও, আর দাঁড়িয়ে থেকো না। রোহানের ভাবির কথাগুলো কেন জানি তানিশার কাছে ভালো লাগলো না। তাই রান্নাঘর থেকে সোজা রুমে চলে আসে। তানিশা চলে যেতেই রোহানের ভাবি ঘাড় বাঁকা করে তানিশাকে চলে যেতে দেখে চোখ বড় বড় করে বলল, কি মেয়ে রে বাবা, রান্নাঘরে কাজ ফেলে ড্যাং ড্যাং করে চলে গেল। ঘরে গিয়ে রোহানকে কি লাগবে জিজ্ঞাসা করতে রোহান তেড়ে এসে তানিশার হাতটা মুচড়ে ধরে বলল, তোকে কে ডেকেছে এখানে? তুই বুঝিস না আমি তোকে সহ্য করতে পারি না? আমার সাধ্য থাকলে তোকে এই ঘর কেন, বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতাম। ব্যথায় তানিশার চোখ দিয়ে পানি চিকচিক করছে। অস্পষ্ট স্বরে বলল, আমার লাগছে, ছাড়ুন। রোহান দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তোর জন্য আমি যারাকে বিয়ে করতে পারিনি। কেন এত গন্ডগোল করলি? আমি তো বলে দিয়েছি বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নিবি। আর তোকে কত টাকা দিব আমি তোকে দিয়ে দিব। কিন্তু তুই কি করলি? এখন আমার কাছে থাকবি আর প্রতিনিয়ত আমার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। তানিশার হাত ছেড়ে ওকে ধাক্কা দিতেই তানিশা খাটের এক কোণে গিয়ে পড়ে। হাত দিয়ে খাটের কোণটা চেপেই ধরায়, পেটে আঘাত লাগেনি। মুখ চেপে ধরে কেঁদে চলেছে তানিশা। রোহান দরজা খুলে গটগট পায়ে নিচে নেমে গেল। রাস্তায় ফুচকা দেখে রিক্সাওয়ালাকে থামিয়ে যারা ফুচকা খেয়ে তারপর আবারও রিক্সায় উঠেছে। রিক্সাওয়ালাকে বলে দিয়েছে, মামা ধীরে সুস্থে গাড়ি চালাবেন। রিক্সায় এসে তাসিনের দেওয়া ঠিকানায় থেমেছে। যারা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে উঁচু দালানের দিকে তাকিয়ে ভেতরে গেল। ইন্টারভিউ 10টায় শুরু হয়েছে, আর এখন 11টা বাজে। যারা ভেতরে ঢুকে ঘরে ঘুরে ঘুরে সবকিছু দেখছে। একজন ফর্মাল ড্রেস পরা লোক এসে যারাকে জিজ্ঞাসা করলো, আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন?
যারা নিজেকে ঠিক করে অত্যন্ত ভদ্রভাবে উত্তর দিল, জি, আমি ইন্টারভিউ দিতে এখানে এসেছি। লোকটি বলল, ইন্টারভিউ 10টায় ছিল, আর আপনি এখন এসেছেন? আসলে আমি ভেবেছিলাম সবাই ইন্টারভিউ দিতে দিতে আমি সময় মতো চলে আসতে পারবো। আমরা সীমিত আকারে লোক নিচ্ছি আমাদের কোম্পানিতে। ইন্টারভিউ ছিল 1 ঘন্টা, আর আপনি সেই 1 ঘন্টার পরেই এসেছেন। যারা চোখ পিটপিট করে বলল, তাহলে কি এখন চলে যেতে বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওই পাশে গিয়ে বসুন। সেখানে আপনার মতো আরো 3 জন আছে। স্যার যদি বলে তো আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, নয়তো আপনাদেরকে বাসায় ফেরত যেতে হবে। লোকটি তার বসের কাছে গিয়ে বলল, স্যার, আরো 3-4 জন ক্যান্ডিডেট আছে যারা দেরি করে এসেছে। এখন তাদেরকে কি চলে যেতে বলবো? লোকটির বস কিছুক্ষণ ভেবে বলল, এক এক করে পাঠিয়ে দিন। আমাদের আরো একজন এমপ্লয়ি লাগবে। যদি এদের মধ্যে সেরকম দক্ষ কাউকে পাই তো নিয়ে নিব। প্রথম 3 জনের ইন্টারভিউ শেষ এবং যারার পালা। জীবনে প্রথম কোথাও ইন্টারভিউ দিচ্ছে। বুকে ফু দিয়ে সাহস সঞ্চয় করে ভেতরে গেল। সামনে বসা লোকগুলোকে সালাম দিয়ে ভালো করে তাকাতেই যারা চমকে ওঠে, এই লোক এখানে কি করছে? আচ্ছা, এটা কি এই লোকের অফিস? তাহলে আমি চাকরি করব না। যারাকে ক্যান্ডিডেট হিসাবে দেখে নিয়াজের তেমন একটা ভাবাবেগ হলো না। সে তার নিজের জায়গায় স্থির। নিয়াজের পাশে বসে থাকা ব্যক্তি হাতের ইশারায় যারাকে বসতে বলে। যারা নিজের সার্টিফিকেটগুলো এগিয়ে দিলে নিয়াজ সেগুলোতে একবার চোখ বুলিয়ে নেয়। যারাকে কিছু প্রশ্ন করার পর বেশ গুছিয়ে সে প্রশ্নগুলোর উত্তর দেয়। নিয়াজের পাশের জন বলল, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন। যারা বেরিয়ে যেতেই নিয়াজ আর তাদের বস ডিসকাস করার পর সেখানে একজন লোক নেওয়ার কথা, সেখানে 2জনকে সিলেক্ট করে। এর মধ্যে যারা একজন অফিসের একজন কর্মকর্তা এসে যারা আর রাফির নামের ছেলেটাকে কংগ্রাচুলেশন জানিয়ে বলল, আপনারা আমাদের কোম্পানির জন্য সিলেক্টেড। যারা তো খুশিতে লাফিয়ে ওঠে। ও ভাবেনি প্রথমবার ইন্টারভিউ দিয়ে এভাবে টিকে যাবে। লোকটি বলল, কাল দুপুরে 2টা থেকে আপনারা জয়েন করবেন। যারা বাসায় এসে খালাকে খবরটা দিতেই উনি খুশি হয়ে বলেন, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি। ঘরে গিয়ে বাবার নাম্বারে কল করে বাবাকেও চাকরির খবরটা জানিয়ে দিল। বাবার সাথে কথা বলে মায়ের সাথেও কিছুক্ষণ কথা বলল যারা। বিকালে বাসায় পাশের আন্টি এসে খালার সাথে কথা বলছে। যারা গিয়ে টিভিটা চালু করে বসলো। পাশের বাসার মহিলা বললেন, যারা না বিয়ে ছিল সেই জন্য আপনারা সবাই গ্রামে গেছেন, এখন দেখি যারাও এই বাসায়। ছেলেরা কি বিয়ে ভেঙে দিয়েছে নাকি? রাজিয়া বেগম বললেন, আমরাই বিয়ে ভেঙে দিয়েছি, ছেলে ভালো না। ও আচ্ছা, আমি তো আবার ভাবলাম ছেলেরাই বিয়ে ভেঙে দিয়েছে। পাশের বাসার আন্টি মুখ বাঁকিয়ে বললেন। ওনার সব কথাই যারার কানে আসছে, কিন্তু কিছুই বলছে না যারা। পাশের বাসার আন্টিদের কাজই হলো এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে বলা। পরের দিন তুহিন আর যারা একসাথে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুহিন যারার 1 বছরের জুনিয়র, জানা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভার্সিটিতে 2টো ক্লাস করে যারা বাসায় চলে আসে। গোসল সেরে দুপুরের খাবার খেয়ে একেবারে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আজকে আর দেরি করা যাবে না। বাসার সামনে থেকে রিক্সা ডেকে অফিসে চলে যায়। অফিসে নতুন পুরাতন সবাই সবার সাথে পরিচিত হচ্ছে। সবাইকে যারার কাছে ভালো লাগলো, একজন ছাড়া। মেয়েটা অফিসের সব ছেলেদের গায়ে পড়ার চেষ্টা করে। আগে থেকেই এই অফিসে কাজ করে। মুখে একগাদা মেকআপ করে অফিসে এসেছে, যেন এখানে কোনো ফাংশন চলছে। যারা নিজের কেবিনে বসে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এশা মেয়েটা এসে বলল, হাই, আই অ্যাম এশা। যারা মুচকি হেসে বলল, আমি যারা হাসান। ওয়াও, তোমার ওড়নাটা তো জোস, কোথা থেকে কিনেছো? এটা বলে আবারও বাবা কিনে দিয়েছে। মনে মনে বলে, ওড়নার কথা জিজ্ঞাসা করে তুমি কি করবে? তুমি তো ওড়নাই পরো না। পিয়ন এসে বলো, ম্যাডাম, আপনাকে বড় স্যার ওনার কেবিনে ডাকে। এশাকে পাশ কাটিয়ে যারা কেবিনের সামনে গিয়ে নক করে। ভেতর থেকে অনুমতি পেয়ে যারা কেবিনে প্রবেশ করে। বস বললেন, সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিয়েছে। আপনি মিস্টার নিয়াজ এহসানের ডিপার্টমেন্টের কাজ করবেন। উনি আপনাকে কাজ বুঝিয়ে দেবে। আমি রহিমকে বলে দিচ্ছি আপনাকে মিস্টার নিয়াজের কেবিনে নিয়ে যেতে। যারা বলল, স্যার, আপনি আমার বাবার সমান, আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে পারেন। বস মুচকি হেসে বলল, ঠিক আছে, এখন থেকে তুমি বলবো। রহিমকে ডেকে যারাকে নিয়াজের কেবিনে পাঠিয়ে দিল।
মে আই কাম ইন স্যার? দরজা দিয়ে হালকা মুখ বাড়িয়ে বলল যারা। নিয়াজ ল্যাপটপে মুখ রেখেই বলল, কাম। যারাকে কিছু ফাইল এগিয়ে দিয়ে বলল, আপনার আজকের কাজ ফাইলগুলো চেক করা। অফিস টাইম শেষ হওয়ার আগে ফাইলগুলো দিয়ে যাবেন। যারা চোখ বড় বড় করে ফাইলগুলো গুনছে। প্রথম দিনেই এত কাজ? নিয়াজ শক্ত কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ুন, গো। একগাদা ফাইল হাতে নিয়ে নিজের কেবিনে এসে ধপ করে বসে পড়ে যারা। ছটফট কাজে লেগে পড়ে। রহিম এসে এক কাপ কফি দিয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে কফিতে চুমুক দিচ্ছে। নিয়াজ এসে হেঁটে হেঁটে সবার কাজ দেখছে। ও আসতেই সবাই দাঁড়িয়ে যায়। যারার সেই দিকে খেয়াল নেই। সে এক মনে ফাইল দেখে চলেছে। এশা তো নিয়াজকে দেখেই বিভিন্ন রকম অঙ্গভঙ্গি শুরু করে দিয়েছে। যারার সামনে গিয়ে দাঁড়িয়েছে নিয়াজ। পাশ থেকে একজন ফিস ফিস করে যারাকে বলছে, বস এসেছে, দাঁড়াও। কিন্তু যারা শুনতে পায়নি। আরেক পা সবার কেবিনে সামনে ঘুরে নিয়াজের নিজের কেবিনে চলে যায়। পাশের কেবিনের মেয়েটা যারাকে ধাক্কা দিয়ে বলল, বস এসেছিল, তোমাকে এতবার ডাকলাম, কিন্তু তোমার মনোযোগ কাজেই ছিল। যারা অবাক হয়ে বলল, বস কখন এসেছে? মাত্রই উনি এখান থেকে গেছেন। আসলে আমি খেয়াল করিনি। আপনার নামটা কি যেন? মেয়েটি হেসে বলে গেল, ভুলে গেলে? আমার নাম রিহা। আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি আপনি করে বলছো। যারা হেসে বলো, আচ্ছা তুমি করে বলবো। এখন একটু কাজ করি, অনেকগুলো ফাইল চেক করতে হবে। রিহা বলল, হ্যাঁ, আমারও কাজ আছে। অফিস শেষ হয়েছে সন্ধ্যা 7টায়। সবাই বেরিয়ে পড়েছে। যারা ফাইলগুলো নিয়াজের কাছে জমা দিয়ে অফিস থেকে বের হয়। বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সার হদিশ পাচ্ছে না। নিয়াজ বাসায় যাওয়ার পথে যারাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা বের করে বলল, বাসায় না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যারা একবার নিয়াজের দিকে তাকিয়ে বলল, রিক্সা পাচ্ছি না। নিয়াজ একবার এদিকে ওদিকে তাকিয়ে, ড্রপ করে দিচ্ছি, আসুন। যারা সৌজন্য হাসি দিয়ে বলল, আমি চলে যেতে পারবো। নিয়াজ আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। যারা বলল, কি লোক রে বাবা, একবার বলেছি আমি যেতে পারবো না, আর ওই লোক দ্বিতীয়বার গাড়িতে ওঠার কথা বললো না। আরো কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা রিক্সা পেয়ে যারা বাসায় চলে আসে। এবার অন্তত বিয়েটা করে আমাদেরকে নাতি নাতনির মুখ দেখা। খাবার চিবোতে চিবোতে নিয়াজ বলল, এখনো অনেক সময় পড়ে আছে। নিয়াজের বাবা বেশ শক্ত কণ্ঠেই বললেন, সময়টা আর কোথায় রইল? বয়স তো আর কম হলো না, 30 ছাপিয়ে যাচ্ছে। বুড়ো হয়ে যাচ্ছ। নিয়াজের মা মাংসের বাটি ধপ করে টেবিলের উপর রেখে থমথমে মুখে বললেন, আমরা মরলেই তোমার ছেলে বিয়ে করবে। নিয়াজ খাওয়া থামিয়ে দিয়ে বলল, বিয়ে করলেই তোমরা খুশি? নিয়াজের মা খুশিতে গদগদ হয়ে বললেন, তুই বিয়ে করবি বাবা? নিয়াজ গম্ভীর মুখে জবাব দিল, তোমাদের বৌমা দরকার বিয়ে করে তোমাদের বৌমা এনে দেব। এর থেকে বেশি কিছু আমার কাছে আশা করো না। তারপরেও মরার কথা মুখে নিবে না। মিসেস রেনু হেসে মনে মনে বললেন, আগে বিয়েটা করো বাবাজান, বাকিটা তোমাকে দিয়ে বৌমাই করিয়ে নেবে। খাবার শেষ করে নিয়াজ নিজের ঘরে যেতেই নিয়াজের বাবা ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাক, অবশেষে ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। নিয়াজ ফোনের স্ক্রিনে একটা ছবির দিকে অপলক চেয়ে আছে। এই ছবির মেয়েটার মাঝেই নিয়াজ নিজের মন হারিয়ে বসে আছে। কোনো এক বৃষ্টিভেজা দিনে নিজের প্রেয়সীকে দেখে মুগ্ধ হয়েছিল নিয়াজ। ফাঁকা রাস্তায় ছাতা বন্ধ করে ভিজতে ভিজতে বাড়ি ফেরার দৃশ্য এখনো নিয়াজের চোখে ভাসছে। সেদিনের পর কতবার যে লুকিয়ে লুকিয়ে সেই রমণীকে দেখেছে নিয়াজ, তার ইয়াত্তা নেই। দুদিন সেই রমণীকে না দেখতে পেয়ে নিয়াজের যেন পাগলপ্রায় অবস্থা। পরে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটির বিয়ে হয়ে গেছে। খবরটা শুনে নিয়াজের পুরো পৃথিবী থমকে গিয়েছিল সেদিন। প্রথম যেদিন নিয়াজ তার প্রেয়সীকে দেখেছিল সেদিনই লুকিয়ে তার একখানা ছবি নিজের ফোনের ক্যামেরায় বন্দি করে নেয়। সেই থেকে প্রতিরাতে এই ছবিটি দেখেই চোখের তৃষ্ণা মেটায়। মানুষটা তার না হোক, কিন্তু তার জন্য বরাদ্দকৃত ভালোবাসাটা তো মিথ্যে নয়। ঘুম না আসা পর্যন্ত নিয়াজ ছবিটার দিকেই তাকিয়ে থাকবে। এটা নিত্যদিনকার রুটিন হয়ে গেছে। যেন ছবির এই মেয়েটিকে একদিন না দেখলে ঘোরতর অন্যায় হয়ে যাবে নিজের সাথে। বাবা মায়ের পছন্দমতো বিয়ে করবে ঠিক, কিন্তু মনের সবটা জুড়ে এই মেয়েটার বিচরণ থাকবে। মনের কোণ জুড়ে এই মেয়েটার পদচারণা চলতে থাকে প্রতিনিয়ত। মেয়েটাকে যখন সশরীরে নিজের আশেপাশে দেখে তখন ইচ্ছে করে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলতে ভালোবাসি। কিন্তু একটাই সংশয়, সেটা হলো মানুষটা এখন অন্য কারো। তাকে ছুঁয়ে দেওয়ার অধিকার নিয়াজের নেই।
রাতের খাবার শেষ করে যারা ফোনটা হাতে নিয়েছে। উদ্দেশ্য বাড়িতে ফোন করে কথা বলা। তখনই মায়ের নাম্বার থেকে কল আসায় যারা মুচকি হেসে রিসিভ করে সালাম দেয়। যারার মা সালামের উত্তর দিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জবাবে যারার মা বললেন, সবাই ভালো আছে। তারপর যারার মা বেশ উসখুস করতে লাগলেন। যারা বলল, মা কিছু বলতে চাইছো তুমি? তাই এতটা ফর্মালিটি না করে কি বলতে চাও বলে ফেলো। এবার যারার মা থেমে যাওয়া কণ্ঠে বললেন, আসলে কায়ার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে আর কায়া দুজনকে নাকি আগে থেকেই পছন্দ করে। ছেলে তার বাড়িতে জানিয়েছে উনারা আমাদের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। বেশ ভালো ঘর থেকেই প্রস্তাব এসেছে। এখন তোর চাচা চাইছে বিয়েটা দিয়ে দিতে। এরকম ভালো ঘর পেলে কোন বাবাই বা বসে থাকবে? যারা বলল, সবাই যেহেতু রাজি তাহলে বিয়েটা দিয়ে দিলেই পারো। যারার মা আর্স ভঙ্গিতে বললেন, কিন্তু ঘরে বিবাহ উপযুক্ত বড় চাচাতো বোন রেখে কিভাবে ছোট বোনকে বিয়ে দেব? যারা ভ্রু কুচকে বলল, তা তোমরা কি করতে চাইছো বলো তো? যারার মা বললেন, তোর বাবা আবারও তোর জন্য ছেলে দেখছে। ভালো সম্বন্ধ পেলেই দুবোনের বিয়ে একসাথে দিয়ে দেবে। যারা চমকে উঠে বলে, কি বলছো এগুলো? কিছুদিন আগেই একটা বিয়ে ভেঙেছে। আমি এখন চাকরি নিয়েছি। অন্তত অনার্স পরীক্ষার আগে আমি এসব তোমাদের কাছে আশা করিনি। যারার মা অনুনয়ের স্বরে বললেন, তুই রাগ করিস না। তোর বাবা তো এমনই মানুষ। তবে উনি বলে দিয়েছেন তোর পড়ালেখায় অমত পোষণ করে এমন পরিবারে তোর বিয়ে দেবে না। এখন তোর চাচা চাইছে কায়ার বিয়েটা দিয়ে দিতে। যদি তোকে রেখে কাকে বিয়ে দিতে যাই তাহলে গ্রামের মানুষ কানাকানি শুরু করবে। তোর বাবা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। যারা মায়ের কথা শুনে থম মেরে বসে আছে। মায়ের কথার উত্তরে কি বলা উচিত ওর জানা নেই। তবে বাবার কথার উপর কথা বলার সাধ্য যারার নেই। ছোটবেলা থেকেই একমনে বাবার সব কথা শুনে এসেছে। মুহিত হাসান ও কখনো মেয়ের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি। কোনো জিনিসের জন্য মুখ ফুটে বলার দেরি মেয়ের সামনে সেই জিনিসটা এনে হাজির করতে দেরি হয় না। যারার ভাবনার মাঝেই ওর মা আবার বলে উঠে, বিয়েটা 15 দিনের মধ্যেই সেরে ফেলতে চায় ছেলেপক্ষ। যারার এখন কথা বলতে ভালো লাগছে না, তাই মাকে বলল, তোমার সাথে পরে কথা বলবো, আমার এখন ঘুম পাচ্ছে। ফোনটা টেবিলের উপর রেখে যারা রান্নাঘরে গেল চা বানাতে। কড়া করে 1 কাপ চা বানিয়ে বারান্দায় একটা টুল টেনে বসল। পাশের বারান্দা থেকে ফিসফিসানির আওয়াজ শুনে যারা তাড়াতাড়ি চা শেষ করে রুমে চলে আসে। গিয়েছিল চা নিয়ে একটু একা একা বারান্দা বিলাস করবে, কিন্তু এখন মনে হচ্ছে তাসিন সারারাত ধরে আজ বারান্দায় নিজের প্রেম চালিয়ে যাবে। গার্লফ্রেন্ডের পড়ার চক্করে প্রতিদিন ঠিক করে কথা বলতে পারে না বেচারা। সপ্তাহে একদিন রাতের অর্ধেক সময় ধরে দুজনে কথা বলে। আর তাসিনের কথা বলার ঐতিহাসিক জায়গাটা হলো বারান্দা। তাসিন তার গার্লফ্রেন্ড রাহিকে বলছে, আচ্ছা যারার চাকরির খবরটা তোমাকে কে দিল? রাহি বলল, আসলে ভাইয়া এসে যারার কথা বলল ও চাকরি করবে কিনা। ওর বন্ধুর অফিসে নতুন লোক নিয়োগ দিচ্ছে। ভাইয়া বারবার যারার কথা বলায় আমি তোমাকে বলেছিলাম যারার জন্য চাকরি পেয়েছি। তাসিন ভাবুক হয়ে বলল, তোমার ভাই হঠাৎ যারার চাকরির জন্য উঠে পড়ে লেগেছে কেন? রাহি বিরক্ত হয়ে বলল, উফ, সেটা তুমি ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো না। এখন কথা বলার সময় পাচ্ছ, ঠিক করে কথা বলছো না। পরে পুরো সপ্তাহ ঘ্যান করবা, আমি তোমাকে সময় দিই না। তাসিন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারার কথা বাদ দিলাম। সকালে যারা ঘুম থেকে উঠে নামাজ পড়ে 3 কাপ চা বানিয়ে 1 কাপ খালুকে দিয়ে আরেক কাপ খালার ঘরে দিয়ে আসলো। 1 কাপ নিজের জন্য রাখল। যারার খালু সকালে মসজিদ থেকে এসেই সোফায় বসে থাকেন চায়ের জন্য। নাস্তা খাওয়ার আগ অবধি কয়েক কাপ চা উনার খাওয়া হয়ে যায়। এত চা খায় বলে রাজিয়া বেগম কথা শোনাতে ছাড়েন না। তাই যারাকে দেখলে চুপি চুপি যারার কাছে চা চায়। চাটা শেষ করে হাতের কাপটা ধুয়ে সকালের নাস্তা বানানোতে হাত লাগায় যারা। মাঝে মাঝেই যারা সকালের নাস্তা, অনেক সময় দুপুরের রান্নাটাও করে ফেলে। রাজিয়া বেগম না করলেও যারা শুনে না। নাস্তা বানানো শেষ করে যারা গোসল করে নেয়। চুলার গরমে একেবারে ঘেমে গেছে। সবার নাস্তা খাওয়া প্রায় অর্ধেক শেষ, যারা এসে নিজের প্লেটে একটা পরোটা আর ভাজি নিয়ে খাওয়া শুরু করল। তাসিন আজ এখনো নিচে আসেনি। কচ্ছপের মতো ধীরে ধীরে আজকে নিচে নামবে। যেদিন রাতে কথা বলে তারপরের দিন ঘুমের কারণে উঠতে কষ্ট হয়।
তখন আস্তে আস্তে ঢুলতে ঢুলতে নিচে নামবে। অফিসে গিয়েও বসের কাছে ঝাড়ি খাবে। ভার্সিটি থেকে বাসায় ফিরে যারা কিছুক্ষণ শুয়েছিল। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙে রাজিয়া বেগমের ডাকে। ফোন হাতরে সময় দেখে 1:20 বাজে। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নামাওটা পরেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। দুপুরের খাবার খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। বাসার সামনে থেকে একটা রিকশা নিয়ে অফিসে চলে আসে। অলরেডি 5 মিনিট লেট। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়। চোখমুখ খিচে সামনে যা পায় সেটাই আঁকড়ে ধরে পড়া থেকে বাঁচার জন্য। আকস্মাৎ সামনের ব্যক্তির শার্ট চেপে ধরায় সে টাল সামলাতে না পেরে যারার কোমর শক্ত করে ধরে দাঁড়ায়। কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় যারা। নিয়াজকে সামনে দেখে ওর শার্ট ছেড়ে দিয়ে সিটকে দূরে সরে যায়। অস্বস্তিতে মাথা নিচু করে নেয় যারা। নিয়াজ কপট রাগ দেখিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না? এমনিতে ও 5 মিনিট লেট করে এসেছেন। যারা মাথা নিচু করে বলল, সরি স্যার। সবাই কাজ ফেলে রেখে সার্কাস দেখছে। নিয়াজ সবাইকে একটা ধমক দিয়ে নিজের কেবিনে চলে যেতেই এশা এসে যারাকে চেপে ধরে বলল, এতগুলো দিন এখানে আছি নিয়াজ স্যারের পাশে ঘেঁষতে পারলাম না। আর তুমি কিনা আসতে না আসতেই একেবারে বুকের কাছে চলে গেলে। এই তোমার ট্রিক্সটা আমাকেও একটু শিখিয়ে দিও। যারা বিরক্ত হয়ে বলে, ট্রিক্স মানে? আপনি দেখলেন আমি পড়ে যাচ্ছিলাম। এশা বলল, হ্যাঁ সেটাই তো বলছি। এরকম পড়ে যাওয়ার ট্রিক্স আমাদের শিখালেও পারো। যারা আর কথা না বাড়িয়ে নিজের কেবিনে এসে বসে কাজে মন দেয়। আজকে আর নিয়াজের কাজে মন বসবে না। নিজের কেবিনের সাথে সংযুক্ত বারান্দায় গিয়ে দাঁড়ায়। যারার স্পর্শ পেয়ে কেমন যেন মনটা বিষিয়ে উঠেছে। কি হতো যদি যারার বিয়েটা না হতো? দিনটা শুক্রবার, তাই সবাই আজ বাড়িতে আছে। বিকালে ড্রয়িং রুমে সোফায় বসে তুহিন আর যারা ঝগড়া করছে টিভির রিমোট নিয়ে। ওদের ঝগড়া দেখলে মনে হবে দুজনই পিঠাপিঠি ভাই বোন। রাজিয়া বেগম রান্নাঘরে পাকোড়া বানাচ্ছেন সবার জন্য। তাসিনের বাবা 1 কাপ চায়ের আশায় টাক মাথায় হাত দিয়ে রান্নাঘরের দিকে চেয়ে আছেন। এই বুঝি রাজিয়া বেগম খুন্তি হাতে নিয়ে উনার উপর হামলে পড়বেন। কলিং বেলের শব্দে তাসিন উঠে গেল দরজা খুলতে। যারা বা তুহিন দুজনের একজনও এখন দরজা খুলবে না, ওরা মারামারি নিয়ে ব্যস্ত। একজন আরেকজনের চুল ধরে টানছে। দরজা খুলে দিয়ে রাহির ভাইয়ের সাথে একজন যুবক আর দুজন মধ্যবয়স্ক মানুষকে দেখে তাসিন অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে থাকে। রাহির ভাই রাজ বলল, কি ব্যাপার, দরজা ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি বাসার ভেতরেও যেতে দিবেন? তাসিন দরজা থেকে সরে দাঁড়াতেই রাজ তার সাথে আগত ব্যক্তিদের নিয়ে ভেতরে ঢুকে। রাজিয়া বেগম খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন কে এসেছে দেখতে। রাজকে দেখে উনি ব্যস্ত হয়ে পড়লেন তাদের আপ্যায়নে। শত হোক ছেলের হবু বউয়ের ভাই বলে কথা। তাসিন গিয়ে যারা আর তুহিনকে থামাতেই যারা মাথায় ওড়না নিয়ে অবাক হয়ে বলল, স্যার আপনারা? আন্টি আপনি আমাদের বাসায়? মিসেস রেনু যারাকে দেখে নিজেও অবাক হয়ে যায়। উনি রাজকে দেখিয়ে বলল, ওই তো আমাদেরকে এখানে নিয়ে এসেছে। নিয়াজ জিজ্ঞাসু দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। নিয়াজের জন্য মেয়ে দেখানোর কথা বলে যারার বাসায় কেন নিয়ে এসেছে? মিসেস রেনু যারার মাথায় হাত রেখে বলল, তা মারামারি করছো কেন ভাইয়ের সাথে? যারা লজ্জায় মাথা নিচু করে নেয়। আর চোখে একবার তুহিনকে শাসিয়ে নেয়। তুহিন ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রাজ রাজিয়া বেগমকে থামিয়ে দিয়ে বলল, আন্টি আপনি এত ব্যস্ত হবেন না, আগে আমার কথা শুনুন। রাজিয়া বেগম হাতের খুন্তি রেখে রাজের কথায় মনোযোগ দিল। যারা মিসেস রেনুর সাথে হেসে হেসে কথা বলছে। নিয়াজ সোফায় বসে আর চোখে যারাকে দেখছে। কি স্নিগ্ধ সেই হাসি। রাজিয়া বেগম, তাসিনের বাবাকে আলাদা করে রাজ বলল, উনারা যারাকে দেখতে এসেছেন। নিয়াজের দিকে ইশারায় দেখিয়ে বলল, এটা পাত্র আমার বন্ধু হয়। বাবা ছেলে দুজনই যারার অফিসের বসো। দুঃখিত আন্টি, আপনাদের না জানিয়েই আমি উনাদেরকে নিয়ে এসেছি। তাসিন কপালে ভাঁজ ফেলে বিজ্ঞদের মতো বলল, যারা কি এখন বিয়ে করতে রাজি হবে? তাছাড়া খালা খালু থেকেও তো তাদের মতামত নিতে হবে। রাজিয়া বেগম তাসিনকে থামিয়ে দিয়ে বললেন, তুই চুপ থাক। তোর খালার সাথে আমার কথা হয়েছে। যারার জন্য ওর বাবা আবারও ছেলে দেখছে। কায়া আর যারা দুজনের একসাথে বিয়ে দিবে। মায়ের ধমকে তাসিন চুপসে গেছে।
কথাটা একটু স্বাভাবিকভাবেও বলা যেত, তা না করে হবু সালাবাবুর সামনে ইনসাল্ট করে দিল বেচারাকে। তাসিনের একটু খানি মুখ দেখে রাজের খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন সিরিয়াস মুহূর্তে হাসাটা বোকামি ছাড়া কিছুই নয়। রাজিয়া বেগম যারাকে ডেকে বললেন গায়ের জামাটা চেঞ্জ করে একটা নতুন জামা পরে আসতে। যারা ভ্রু কুচকে বলল, কিন্তু এই জামায় সমস্যা কোথায় খালা? এটা কি ছেঁড়া? এই জামাটা নামিয়েছি মাসখানেক তো হলো না। রাজিয়া বেগম চোখ পাকিয়ে বললেন, তোকে এত কথা বলতে বলেছি আমি? যেটা বলেছি সেটা কর, গিয়ে এই জামাটা পাল্টে আয়। খালার কথা মতো যারা গেল জামা পাল্টাতে। নিয়াজের বাবা মিসেস রেনুর কানে কি যেন বললেন। মিসেস রেনু কপট রাগ দেখিয়ে বললেন, তোমারই ছেলে, তাই তুমি আগ থেকেই সব জেনে বসে আছো। আমি তো আর ওর মা না, তোমাদের বাসার কাজের বেটি, তাই আমি কিছুই জানি না। যারাকে তো আমি আগে থেকেই চিনি। যেদিন গ্রাম থেকে এসেছিলাম সেদিন বাসস্ট্যান্ডে ওর সাথে আমার দেখা হয়েছিল। নিয়াজ চোখ দিয়ে রাজকে ভস্ম করে দিচ্ছে। ওকে যারার বাসায় কেন নিয়ে এসেছে সেটাই মাথায় ধরছে না। নিয়াজের দৃষ্টি লক্ষ্য করে রাজ সবার উদ্দেশ্য বলল, এক্সকিউজ মি, আমি আর নিয়াজ একটু আসছি। নিয়াজ রাজের সাথে উঠে বাসার বাইরে চলে গেছে। তাসিনের বাবা নিয়াজের বাবা মায়ের সাথে কথা বলছেন। নিয়াজ রাজকে টেনে হিচড়ে প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুই আমাকে যারার বাসায় কেন নিয়ে এসেছিস? আমি চাই না এখানে যারার সংসারে কোনো অশান্তি হোক। রাজ নিয়াজের ঘাড়ে হাত রেখে সিরিয়াস হয়ে বলল, যারার জামাই মারা গেছে। তুই তো যারাকে ভালোবাসিস, তাই তোকে যারার বাসায় নিয়ে আসলাম। এখন তুই বিয়ে করবি না যারাকে? রাজের কথায় নিয়াজের মাথায় যেন কেউ আকাশ ভেঙে ফেলেছে। যারার হাজবেন্ড মারা গেছে মানে কি? কিছুদিনই তো হলো যারার বিয়ে হয়েছে। নিয়াজের দিকে তাকিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজ বলল, কিরে করবি না বিয়ে যারাকে? নিয়াজ নিজেকে স্বাভাবিক করে বলল, আমি নিজের ভালোবাসার মানুষকে পাবো, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? তুই আজই বিয়ের ব্যবস্থা কর। আমি চাই না যারা আর কষ্ট পাক। ওর জীবনের সকল দুঃখ মুছে দেব আমি। ওর ওপর কোনো কষ্টের আঁচ আমি পড়তে দেব না। রাজ নিয়াজের পিঠে চাপড় মেরে বলল, বেডা থামো তুই। একেবারে আজই বিয়ের জন্য লাফিয়ে উঠেছে। শুন, সেদিন যারার বিয়ে হয়নি। ছেলে বউ রেখে যারাকে বিয়ে করতে এসেছে। তাই যারা সেদিন বিয়ে ভেঙে দিয়েছে। আমি প্রথম থেকেই সবকিছু জানতাম। রাহি আমাকে বলেছে, কিন্তু তোর দেবদাসওয়ালা লুক দেখতে আমার সেই আনন্দ হতো, তাই এতদিন তোকে কিছু জানাইনি। যারাকে তোর অফিসে প্ল্যান করে আমি পাঠিয়েছি। আঙ্কেল সবকিছুই জানে। আমি আর আঙ্কেল প্ল্যান করে সবকিছু এতদূর নিয়ে আসলাম। আমাদের এটা জানা জরুরি ছিল যারার প্রতি তোর অনুভূতিটা কেমন। রাজের মুখে সব শুনে নিয়াজ বোকা বনে গেল। সিরিয়াসলি? ওর নিজের বাবা পর্যন্ত এই হারামি বন্ধুটার প্ল্যানে জড়িত। আর এতদিন যারার বিয়ে হয়ে গেছে বলে যারার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করত। ও কখনো চাইতো না কোনোভাবে নিয়াজের অনুভূতিগুলো যারা বা ওর হাজবেন্ড জেনে গিয়ে যারার সংসারে অশান্তি হোক। নিয়াজ বরাবর চাইতো যারা ভালো থাকুক। নিয়াজ রাজকে এলোপাতাড়ি মারতে লাগল। রাজ নিয়াজকে আটকানোর চেষ্টা করে বলল, ভাই তুই দেখি যারা আর তুহিনের মতো কোস্তাকুস্তি শুরু করেছিস। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। নিয়াজ থেমে গিয়ে রাজকে নিয়ে বাসার ভেতরে যায়। যারা একটা কালো রঙের থ্রিপিস পরে সোজা খালার কাছে রান্নাঘরে গেল। খালা নাস্তার ট্রে যারার হাতে ধরিয়ে দিয়ে নিজেও পিছু পিছু ড্রয়িং রুমে আসে। নিয়াজ যত সবকিছু বাদ দিয়ে যারাকে দেখে চলেছে। মাথায় ওড়না দিয়ে রাখায় কেমন বউ বউ লাগছে। যারাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। রাজ বারবার নিয়াজকে খোঁচা দিচ্ছে, কিন্তু নিয়াজের দৃষ্টি যারার উপর থেকে সরাতে পারছে না। রাজ নিয়াজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে আনমনেই বলল, খাইছে এই ছেলে এখনই যারাকে চোখে করে নিয়ে যাচ্ছে, বিয়ের পর না জানি কি করবে। নিয়াজের বাবা বললেন, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ। এখন আপনারা এক পা এগুলেই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। মিসেস রেনু যারার থুতনিতে হাত দিয়ে বলেন, এমন মিষ্টি মেয়ে কারো পছন্দ না হয়ে থাকতে পারে? যারা কিছু বুঝতে না পেরে সবার মুখের দিকে তাকাচ্ছে। কারো কাছ থেকে উত্তর না পেয়ে এবার জিজ্ঞেস করেই ফেলল, কিসের পছন্দের কথা বলছেন আপনারা? নিয়াজের বাবা মুচকি হেসে বললেন, সেটা নিয়াজের কাছ থেকেই জেনে নিও। তারপর রাজিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, ওদের একটু আলাদা কথা বলার সুযোগ দিলে ভালো হয়। অবশ্যই বলে রাজিয়া বেগম যারাকে বলল,
যা নিয়াজকে তোর ঘরে নিয়ে যা। রাজিয়া বেগম এই কথা বলার দেরি নিয়াজের সোফা ছেড়ে দাঁড়িয়ে যেতে দেরি হয় না। যারা আগাগোড়া কিছু না বুঝেই নিয়াজের দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। নিয়াজ যারার পিছু পিছু ওর ঘরে গেল। যারা টেবিলের সাথে হেলান দিয়ে দুহাত বুকের সাথে ভাঁজ করে বলল, এখানে কি হচ্ছে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিয়াজ যারার দিকে কিছুটা এগিয়ে যেতেই যারা হকচকিয়ে যায়। স্যার, আপনি আমার কথার উত্তর না দিয়ে এগিয়ে আসছেন কেন? নিয়াজ পা চালানো থামিয়ে দিয়ে ভাবলেশহীনভাবে বলল, তেমার আর আমার বিয়ের কথা চলছে। ওহ আচ্ছা। কথাটা বোধগম্য হতেই যারা চোখ বড় করে চিৎকার করে বলে উঠে, কি? নিয়াজ মিটিমিটি হেসে চলেছে যারার রিয়াকশন দেখে। যারা হন্তদন্ত হয়ে বলে, কিন্তু আপনি কিছু বলেননি? নিয়াজ ভাবলেশহীনভাবে বলল, আমার তো রমণী পছন্দ হয়েছে, তাহলে আমি কি বলবো? আমার বলা উচিত ছিল আমি এখনই বিয়ে করব। নিয়াজের একের পর এক ব্যবহারে যারা অবাক হচ্ছে। অফিসের সবার কাছে শুনেছে, এমনকি এই দুদিনে যারা নিজেও দেখেছে নিয়াজ কেমন গম্ভীর স্বভাবের মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে মানুষটা আস্ত একটা ঠোঁট কাটা স্বভাবের। স্যার, আপনি এসব কি বলছেন? নিয়াজ নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, বিয়ে করা প্রয়োজন সেটাই বলছি আর কি। এবার যারার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। নাকমুখ কুঁচকে বলল, ছি বেহায়া মানুষ। নিয়াজ যারার দিকে এগিয়ে গিয়ে ওর কপালে নিজের ওষ্ঠদয়ের উষ্ণ ছোঁয়া দিয়ে মুচকি হেসে বলল, তোমার কাছে হাজারবার বেহায়া হতেও রাজি আছি। নিয়াজের ছোঁয়া পেয়ে যারা কেঁপে ওঠে। শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। নিয়াজ যে এই মুহূর্তে এরকম একটা কাজ করবে সেটা যারার কল্পনাতীত ছিল। যারার অবস্থা দেখে নিয়াজ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। একটু ছোঁয়াতেই মেয়েটা জমে গেছে। নিয়াজকে বেরিয়ে আসতে দেখে নিয়াজের মা বললেন, আজ তাহলে আসি। আপনারা আপনাদের মতামত জানিয়ে দিলে ভালো হয়। রাজিয়া বেগম হাসিমুখে বললেন, যারার বাবা মায়ের সাথে কথা বলেই আমরা আপনাদেরকে জানাব। যারা আর ঘর থেকেই বের হয়নি। ও শুধু হিসাব মিলিয়ে যাচ্ছে নিয়াজের ব্যবহারগুলোর এত পরিবর্তন কিভাবে। সবার সামনে একরকম আর সবার আড়ালে আস্ত একটা লুইচ্ছার ড্রাম। সন্ধ্যার দিকে হঠাৎ তাসিনের বাবা অসুস্থ হয়ে পড়লেন। উনাদের পরিচিত এলাকার ডাক্তার আনলে উনি চেকআপ করে বললেন, ভাইয়ের কত সমস্যা। উনাকে ডাক্তার না করে দিয়েছে চা খেতে। চাটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ডাক্তার চলে যেতেই রাজিয়া বেগম স্বামীর হাত ধরে ছলছল চোখে বললেন, তুমি শুনলে তো ডাক্তার কি বলল? চা খাওয়াটা বাদ দিয়ে দাও। বুঝতে পারছি তোমার আগের অভ্যাস। ছাড়াতে একটু বেগ পেতে হবে, কিন্তু কমিয়ে তো দিতে পারো। তাসিনের বাবা আধো আধো চোখে চেয়ে বললেন, রাজিয়া, 1 কাপ চা হবে? মুহূর্তেই রাজিয়া বেগমের অশ্রুভেজা চোখজোড়া অগ্নিমূর্তির মতো হয়ে যায়। ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, গরম চা এনে তোমার পাছায় ঢালব। মায়ের কথা শুনে তুহিন হেসে কুটিকুটি। যারা মুখ চেপে দাঁড়িয়ে আছে। তাসিন ও না পেরে ফিক করে হেসে দেয়। রাজিয়া বেগম চোখ রাঙিয়ে বললেন, সবগুলা এখান থেকে যা। আর যারা সব নষ্টের গোড়া তুই। তুই যদি আর এই বুড়োকে চা দিয়েছিস তো তোর একদিন আর আমার যা কদিন লাগে। রাজিয়া বেগম যারার মায়ের নাম্বারে কল দিলেন। ফোন বেজে উঠতেই যারার মা হাতের কাজ ফেলে আঁচলে হাত মুছে কল রিসিভ করলেন। প্রথমেই সালাম দিয়ে বোনের সাথে মুছাফা করে নিলেন রাজিয়া বেগম। কিছুক্ষণ কথা বলার পর রাজিয়া বেগম বললেন, মুহিত কোথায়? ওকে ডাক্তারদের সাথে কথা আছে আমার। যারার মা গলা উঁচিয়ে যারার বাবাকে ডাক দিলেন। যারার বাবা এসে রাজিয়া বেগমের সাথে কথা বলেন। কেমন আছেন আপা? উত্তরে রাজিয়া বেগম মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। রাজিয়া বেগম আর অন্যদিকে কথা না বাড়িয়ে সরাসরি বললেন, যারার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে যারার অফিসের বসো। বিকালেই এসে দেখে গেছেন যারাকে। এখন তোমরা ঢাকায় এসে সবকিছু দেখে শুনে গেলে ভালো হবে। আমার মনে হচ্ছে সম্বন্ধটি খারাপ হবে না। মুহিত হাসান লম্বা শ্বাস ফেলে বললেন, আমার কিছু শর্ত আছে। সেগুলো তাদেরকে মানতে হবে। শুধু ছেলের ব্যাকগ্রাউন্ড দেখলে তো হবে না, ছেলেটা কেমন, আমার মেয়ের জন্য উপযুক্ত কিনা সেটাও দেখতে হবে। রাজিয়া বেগম বললেন, সেই জন্যই তো বলছি তোমরা ঢাকায় এসে সবকিছু দেখে কথা বলে যাও। মুহিত হাসান রাজিয়া বেগমের কথায় সম্মতি দিলেন। রাজিয়া বেগম বললেন, তোমরা বরং কালকেই ঢাকায় রওনা দিও।
রাতে বারান্দায় বসে নিয়াজ খুশি মনে আকাশ দেখে চলেছে। আজ সত্যি নিজেকে অনেক সুখী মানুষ মনে হচ্ছে। এই সুখটা প্রগাঢ় হবে সেদিন, যেদিন যারাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাবে। হুট করে নিয়াজের মনে একটা অনুশোচনা জাগে, আজ কি করে ফেললাম মেয়েটার অমতে। আমি তো এমন ছিলাম না। আবেগের বশবর্তী হয়ে আমি কিভাবে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালাম। এটা তো অন্যায়। মুহূর্তেই খুশি হওয়া মনটা খারাপ হয়ে গেল। যতক্ষণ না যারার কাছে ব্যাপারটা নিয়ে ক্ষমা চাইবে ততক্ষণ নিয়াজের শান্তি হবে না। এই মেদি, আমাকে তোর নোট খাতাটা দিস তো। ছেলেটা কোমরে হাত দিয়ে করুণ চোখে বলল, আমার নাম মাহাদি। অনেকে ভুল করে মেহেদি ডাকে, তুই তো সেটারও 12টা বাজিয়ে দিলি। যারা কপাল চুলকে বলল, যাহাই মাহাদি তাহাই মেদি। এখন তুই আমাকে নোট খাতা দে, বাসায় যেতে হবে। মাহাদি বলল, আজকে তো আমি নোট আনিনি। কালকে নিয়ে নিস, আমি আসার সময় মনে করে নিয়ে আসব। কালকে হলে তো সামিয়ার কাছ থেকেই নিতে পারব। মাহাদি কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমি বিকালে তুহিনের কাছে দিয়ে দেব। ঠিক আছে বলে যারা বাড়ির পথে রওনা হয়। দুপুরে খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে যারা। আজকে কি করে নিয়াজ স্যারের মুখোমুখি হবে সেটা ভেবেই কেমন অস্বস্তি লাগছে। আজকে আর দেরি করল না, তাড়াতাড়ি রিকশা ডেকে উঠে পড়ল। এদিক দিয়ে একটা সুবিধা আছে, তাসিনদের বাসার কাছেই কতগুলো রিকশা দাঁড়িয়ে থাকে। তাই যখন তখন রিকশা পাওয়া যায়। কিন্তু অফিস থেকে ফেরার পথে রিকশার জন্য দাঁড়িয়ে থাকা লাগে। ভাড়া মিটিয়ে অফিসের ভেতর চলে গেল যারা। সারাদিন তেমন কারো সাথে কথা বলেনি। রহিম এসে জানালো যারাকে নিয়াজ ডাকছে। হাতের কাজটা সম্পূর্ণ করে যারা নিয়াজের কক্ষে গিয়ে নক করে। নিয়াজের অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করতেই নিয়াজ যারাকে একটা প্রজেক্ট কমপ্লিট করার দায়িত্ব দিল। নিয়াজ খেয়াল করেছে যারা পুরোটা সময় নিচের দিকে দৃষ্টি নত রেখেছে। একবারের জন্যে ও নিয়াজের দিকে তাকায়নি। হয়তো গতকালের নিয়াজের করা কাজের জন্য অস্বস্তি কাটিয়ে উঠতে পারেনি। নিয়াজের নিজেরই এখন গিল্টি ফিল হচ্ছে। যারা চুপচাপ নিজের কেবিনে গিয়ে বসল। রিহা এসে যারাকে বলল, কাল আমার জন্মদিন। গ্রিনল্যান্ড রেস্টুরেন্টে পার্টি রেখেছি। কাল অফিস শেষে তুমি চলে আসবে। আর হ্যাঁ, সবাইকে বলে দিয়েছি শাড়ি পরে আসতে। আমি নিজেও শাড়ি পরব। যারা মুচকি হেসে বলল, চেষ্টা করব পার্টিতে উপস্থিত থাকার। রিহা রাগ দেখিয়ে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আসবে মানে আসবে। যারা হেসে দিয়ে বলল, ঠিক আছে আসব। রিহা মেয়েটা মিশুক। অল্পতেই যে কারো মনে জায়গা করে নিতে জানে মেয়েটা। অফিস শেষে যারা রিকশার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রিকশা পেয়ে উঠে বসতেই নিয়াজ হুড়মুড়িয়ে যারার পাশে এসে বসল। যারা প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে রিকশা থেকে নামতে উদ্যত হতেই নিয়াজ যারার হাত চেপে ধরে। হাতের দিকে দৃষ্টিপাত করে নিয়াজের দিকে তাকাতেই নিয়াজ সামনে তাকিয়ে রিকশাওয়ালাকে বলল, আপনি রিকশা চালিয়ে যান। যারা হাত মোচড়ামুচড়ি করে বলল, আমার হাতটা ছাড়ুন। নিয়াজ যারার হাত ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে বলে, সরি। যারা কৌতূহল দৃষ্টিতে নিয়াজের দিকে তাকাতেই নিয়াজ দৃষ্টি সামনে আবদ্ধ রেখেই বলল, কালকের ব্যাপারটার জন্য সরি। আসলে আমার উচিত হয়নি তোমাকে ওভাবে স্পর্শ করা। যারা কিছু না বলে নিয়াজের থেকে আরেকটু সরে বসে। নিয়াজ খপ করে যারার হাত চেপে ধরে ক্ষীণস্বরে বলল, পড়ে যাবে। আমিই নেমে যাচ্ছি। রিকশা থামিয়ে নিয়াজ নেমে পড়তেই যারা লম্বা লম্বা শ্বাস নিতে থাকল। আরও কিছুক্ষণ এভাবে নিয়াজের এতটা কাছে বসে থাকলে মনে হয় যারা শ্বাস আটকে মরেই যেত। একবার রিকশার পেছনে তাকিয়ে দেখার ইচ্ছে হল। নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়ে চলন্ত রিকশায় থেকে একবার পেছনে তাকাল। নিয়াজ রিকশার দিকেই তাকিয়েছিল। যারাকে পেছনে তাকাতে দেখে ঠোঁট প্রশস্ত করে হাসে। বাসায় ফিরে সোফায় বাবা মাকে বসে থাকতে দেখে যারা নিজের দেখার ভুল ভেবে চলে যেতে নেয়। কি মনে করে আরেকবার সোফার দিকে তাকিয়ে চোখ কছলে আবার তাকায়। সত্যিই তো বাবা আর মাকে দেখছে। যারার মা বাবা মেয়ের পাগলামি দেখে মিটিমিটি হাসছেন। যারা দৌড়ে গিয়ে বাবা মা দুজনকে দুহাতে জড়িয়ে ধরে। রাজিয়া বেগম সামনে চায়ের ট্রে রেখে বলেন, তোকে সারপ্রাইজ দেবে বলে আমাকে জানাতে বারণ করেছে। যারা মুখ ফুলিয়ে বলল, তোমাদের সাথে কথা নেই। মুহিত হাসান হেসে দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সত্যিই কথা বলবে না? যারা মাথা নেড়ে না জানাতেই যারার মা বললেন, তাহলে আমরা চলে যাচ্ছি। যারা বলল, এত ঢং করতে হবে না। হঠাৎ আমাকে না জানিয়ে এসেছ কেন?
তোমরা আসবে সেটা কি আমাকে জানানো যেত না? মুহিত হাসান বললেন, তেমাকে চমকে দেওয়ার জন্যই বলা হয়নি আমরা আসব। আচ্ছা, পরে কথা হবে। অফিস থেকে এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। যারা সোফা ছেড়ে নিজের ঘরে চলে আসে। ব্যাগ রাখতে গিয়ে টেবিলের উপর নোট খাতাটার উপর নজর পড়ে। নিশ্চয়ই তুহিন এখানে এনে রেখেছে। রাতের খাবার খাওয়ার সময় কথায় কথায় যারা জানতে পারে ওর বাবা মা নিয়াজের ফ্যামিলির সাথে কথা বলতেই এখানে এসেছে। চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে আসে। নিয়াজের হঠাৎ ইচ্ছে জাগল যারার কণ্ঠস্বর শোনার। ফোনে নাম্বার তুলে ডায়াল করল যারার নাম্বারে। একবার বাজতেই যারা রিসিভ করে সালাম দেয়। নিয়াজ চুপ করে যারার কণ্ঠের মাদকতা অনুভব করছে। কে বলছেন? হ্যালো, হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে যারা বিরক্ত হল। বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি আশ্চর্য, কল দিয়ে কথা বলছেন না, এটা কোন ধরনের ভদ্রতা? এখনও কোনো সাড়া না পেয়ে যারা লাইন কেটে দেয়। লাইন কেটে গিয়েছে বুঝতে পেরে নিয়াজ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। অন্তত কণ্ঠটা তো শুনতে পেরেছে, এতেই শান্তি। সকাল সকাল বেশ পরিপাটি হয়ে রোহান রুম থেকে বের হতে নিলেই তানিশা প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? তানিশার প্রশ্নে পেছনে ঘুরে কোনো ভনিতা ছাড়াই রোহান জবাব দিল, ঢাকায় যাচ্ছি। তানিশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ঢাকায় কেন যাচ্ছেন? কোনো কাজ পড়ল নাকি? সবচেয়ে বড় কাজ সামলাতে ঢাকায় যাচ্ছি। মানে? যারা আমাকে ভুল বুঝে আছে, ওকে মানিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছি। তানিশা চমকে উঠে বলল, এসব কি বলছেন আপনি? তাছাড়া যারা কখনো আপনার কাছে ফিরবে না। রোহান রেগে গিয়ে বলল, সব সমস্যার মূল তুই। তোর কারণে এত কিছু হচ্ছে। আমি যারাকে ঠিক মানিয়ে নিয়ে আসব, সেখান থেকে ফিরে তোকে এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেব। না, আপনি যাবেন না বলে তানিশা রোহানের পথ আটকে দাঁড়ায়। রোহান দাঁতে দাঁত চেপে বলল, এখন এই অবস্থায় আমি তোর গায়ে হাত তুলতে চাই না। সামনে থেকে সরে দাঁড়া। তানিশা তেরামি করে বলল, না, আমি সরব না। রোহান তানিশার হাতের কবজি চেপে ধরে নিজের সামনে থেকে সরিয়ে বেরিয়ে যায়। রাগে তানিশা টেবিলের উপর থেকে গ্লাস তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে। যারা আজ আর ভার্সিটিতে গেল না। তুহিন সকালেই বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। যারা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। ওর মা যারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এদিকে নিয়াজের বাবা মাকে খবর দেওয়া হয়েছে যেন যারার খালার বাসায় আসেন।